যাই হোক, তাহলে আমরা স্টার্ট করি নাকি? জি জি। আমরা আজকে যারা আছেন শুভকামনা, যারা আসবেন তাদেরকে শুভকামনা, যারা না আসবেন তাদেরকে ডাবল শুভকামনা। কারণ এই পেন নেওয়ার চাইতে না নেওয়াই ভালো। যাই হোক, আমরা আজকে যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আপনার ব্যাংক কোম্পানি অ্যাক্ট, আর একটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, আর কোম্পানি অ্যাক্ট 1994। তার মানে হচ্ছে ব্যাংক কোম্পানি আইন থেকে যে কয়েকটা কোশ্চেন আসবে, তার মধ্যে থেকে যদি এমসিকিউ আসে, এবং আইন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে আমার ধারণা এমসিকিউ টাইপের। অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন কোন সালের, কোম্পানি আইন কোন সালের, পার্টনারশিপ অ্যাক্ট কোন সালের, মানি লন্ডারিং অ্যাক্ট কোন সালের, তারপরে আপনার যে কন্ট্রাক্ট অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এই যে কয়টা অ্যাক্ট আমাদের সিলেবাসে আছে, সবগুলো আইন কোনটা কোন সালে প্রতিষ্ঠিত বা পাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে প্রথমত এখানে প্রথম কোশ্চেন হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 সালের। এরপর এটা অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা ভিন্ন ইস্যু। অ্যামেন্ডমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে কিছু আইনের ধারা সংযোজন কিংবা বিয়োজন। এই ব্যাংক কোম্পানি অ্যাক্টের আমি এখানে কিছু টোটাল একটা সামারি দিয়ে দিছি, যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের যে কয়টা পার্ট আছে সেটা হলো টোটাল 8টা পার্ট। 8টা পার্টের মধ্যে কোন পার্টে কোন কোন সেকশনগুলো আছে, এবং ওই সেকশনগুলোর আলোচ্য বিষয়গুলো কি। এখানে যদি আপনি দেখেন, যেমন বিজনেস অফ ব্যাংকিং কোম্পানি, অর্থাৎ ব্যাংকিং কোম্পানি কি নিয়ে বিজনেস করবে, তাদের মূল বিজনেসটা কি হবে সেই সম্পর্কে আলোচনা আছে পার্ট 2-তে, এবং সেকশন 7 থেকে 50-র মধ্যে। অর্থাৎ আমরা যদি ব্যাংক কোম্পানির বিজনেস নিয়ে জানতে চাই, তাহলে আমাদের এই ধারাগুলো দেখতে হবে। আবার ধরেন আমরা যদি এই 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 পার্টটা যদি বলি, স্পিডি ডিসপোজাল অফ উইন্ডিং আপ বলতে কোন একটা কোম্পানি অবসায়ন, সেই অবসায়নটা যদি আমরা জানতে চাই কোথায় যেতে হবে, পার্ট 7-এ, সেকশন 78 থেকে 100-এ। এই এই সেকশনগুলোতে মানে কিভাবে উইন্ডিং আপ করতে হবে, তার প্রসেসটা কি, কি কি করণীয়, কি কি ডকুমেন্টেশন, সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ আছে। তাহলে আমরা আহ, এই এতগুলো সেকশনের মধ্যে আমাদের জন্য আসলে সব সেকশন তো আমাদের পক্ষে পড়া সম্ভব না। তাহলে একটা সেকশন পড়তে দেখা গেছে সপ্তাহের উপরে, মানে একটা আইন ভালোভাবে যদি আমরা জানতে চাই, সপ্তাহের উপরে লাগবে শুধু একটা আইন পড়তে। তো সেই জন্য আমরা যেহেতু একটা ওভারভিউ যেটাকে বলি আমরা, জাস্ট একটা সাম আপ করা বা সামারাইজ করে, একটা সহজ করে আমাদের পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নেওয়া। সেই জন্য আমরা কোন কোন ধারাগুলোকে একটু গুরুত্ব দিব, এবং কি কারণে গুরুত্ব দিব, সেই ধারাগুলোতে কি আছে সেটা আমরা একটু যদি দেখি, যে কি সেকশন অফ অ্যাক্ট, অর্থাৎ এই আইনের মূল যে ধারাগুলো আমাদের জন্য প্রযোজ্য, ইম্পর্টেন্স, সেটা হচ্ছে ধারা 5-এ আমরা দেখেন ডেফিনেশন অফ টার্মস এন্ড সাচ এস ব্যাংকিং বিজনেস, ডিপোজিট, লোন, ডিরেকশন, ডিরেক্টরস। অর্থাৎ এই যে ব্যাংকিং এর যে বিজনেস, প্রথমে যেটা বলছিলাম পার্ট 2-তে, এইখানে আমাদের কিছু ধারা, এখানে ধরেন এই ব্যাংকিং বিজনেসের ডিপোজিট, লোন, ডিরেক্টর, এদের সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে কোথায় জানবো, সেকশন 5-এ। তারপরে একটা ব্যাংকের লাইসেন্স রিকোয়ারমেন্ট, কিভাবে একটা লাইসেন্স নিতে হয় সেই সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সেটা আমরা করবো সেকশন 7-এ। তার মানে হচ্ছে যদি এমন আসে আমাদের পরীক্ষায়, এমন কোশ্চেন আসে যে বিজনেসের সংজ্ঞা কোন ধারায় দেওয়া, কোন সেকশন দেওয়া আছে, ডিপোজিট সম্পর্কে কিংবা লোন সম্পর্কে কোথায় বলা আছে, সেটা হলো সেকশন 5-এ। ব্যাংকিং লাইসেন্স নেওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেটা কোন ধারায় বর্ণনা করা আছে, সেকশন 13-এ। তারপরে সেকশন 27, রেস্ট্রিকশন অন লোন অ্যান্ড অ্যাডভান্স টু রিলেটেড পার্টিস। অর্থাৎ এই লোন এবং অ্যাডভান্সের ইস্যুতে যে বিভিন্ন রেস্ট্রিকশন গুলো আছে, সেটা কোন সেকশনে আছে। তারপরে পাওয়ার অফ বাংলাদেশ ব্যাংক টু রেগুলেট, ইন্সপেক্ট এবং ওভারসি ব্যাংকিং কোম্পানি,
এই ব্যাংকিং কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংক যে রেগুলেট করে, তারপর ইন্সপেকশনে আসে, এবং বিভিন্ন ভাবে বাংলাদেশ ব্যাংক যে আমাদের ব্যাংকগুলোকে মনিটরিং করে, সেই মনিটরিং এর যে আহ, তাদেরকে যে ইয়াটা রাইটটা দেওয়া আছে, ক্ষমতাটা দেওয়া আছে, সেটা সেকশন 35 অনুযায়ী। তারপরে বিভিন্ন যেমন পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স, অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন কারণে যদি নন কমপ্লায়েন্স হয়ে যায়, আমাদেরকে যে বাংলাদেশ বিভিন্ন ভাবে পেনাল্টি দিয়ে থাকে, সেটা কোন ধারার ক্ষমতা বলে, সেকশন 47। তারপরে হচ্ছে লিকুইডেশন প্রসেস ফর ব্যাংকিং কোম্পানিজ, এটা হচ্ছে 76। তার মানে দেখেন, আমাদের এখান থেকে কিন্তু বেশ কিছু মাল্টিপল কোশ্চেনের সম্ভাবনা থাকে, যেমন পেনাল্টিটা কোন সেকশনে আছে, বা আমাদেরকে যে রেগুলেট করে, মনিটরিং করে, ইন্সপেকশন করে, সেটা কোন ধারায় আছে, লোন অ্যাডভান্সের যে রেস্ট্রিকশন গুলো দেয়া আছে সেটা কোন ধারায় আছে, এটা কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তারপরে আমরা যদি যাই, কি ফিচার অফ ব্যাংকিং কোম্পানি, অর্থাৎ ব্যাংকিং কোম্পানির মূল জিনিসগুলো কি, মূল বৈশিষ্ট্যগুলো কি, মূল ক্যারেক্টার, কোন কোন জিনিসগুলো নিয়ে মূলত ব্যাংকিং কোম্পানিটা গঠিত। এখানে আমরা মানে, মূলত 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্টে কি ফিচার গুলো কি কি ফিচার যদি বলি, তাহলে প্রথমে বলতে হবে তার ডেফিনেশন। A banking company is defined as company that transact banking business। প্রথমেই হচ্ছে কি, ব্যাংকিং কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যেটা ব্যাংকিং ট্রানজেকশন বা ব্যাংকিং বিজনেস রিলেটেড ট্রানজেকশন করে। এরপর এক্সাম্পল স্বরূপ কি বলছে, সাচ এস অ্যাকসেপ্টিং ডিপোজিট ফ্রম দ্য পাবলিক ফর দ্য পারপাস অফ লেন্ডিং অর ইনভেস্টমেন্ট। সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দর, সহজ ভাষায় এখানে বলা আছে। অর্থাৎ ব্যাংক কি, ব্যাংক হচ্ছে ব্যাংকিং বিজনেসের সঙ্গে জড়িত, এবং সে এক্সাম্পল স্বরূপ ডিপোজিট নেয়, আহ, মানে পাবলিকের কাছ থেকে ডিপোজিট নেয়, এবং তার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা হচ্ছে কাউকে মানে আবার মানে পাবলিক কি লেন্ডিং করা বা লোন দেওয়া, অথবা ইনভেস্টমেন্ট করা। তারপর হচ্ছে লাইসেন্সিং। ব্যাংক ব্যাংকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে তাকে লাইসেন্স নিতে হবে। রেগুলেশন ও সুপারভিশনের মধ্যে কি বলা আছে যে এটা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনে থাকতে হবে। ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমরা জানি যে এখন প্রত্যেকটা ব্যাংকের জন্য 500 পেড আপ ক্যাপিটাল দরকার হয়। কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে আমরা যারা জেআইবিবি পড়ি, সেখানে কিন্তু একটা বই আছে কর্পোরেট গভর্নেন্সের উপরে। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সটা কি, এই এই ব্যাংকিং আইনেই আমাদের আমাদের ব্যাংকের বিভিন্ন পার্টিগুলো যারা স্টেক হোল্ডার যারা আছেন, ধরেন আমরা নিজেরা এমপ্লয়ি, আমাদের ডিরেক্টররা, আমাদের ম্যানেজমেন্ট, অডিটর, তাদের মানে রুল এবং রেসপন্সিবিলিটি গুলো কি, সেটা এই ব্যাংকিং আইনেই কিন্তু উল্লেখ আছে। তারপরে লিমিট দ্য টেনার অ্যান্ড কোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস, অর্থাৎ এই যে ডিরেক্টর নিয়োগ হবে, সেই ডিরেক্টর গুলো যোগ্যতা কি হবে, কোন ডিরেক্টর কতদিন পর্যন্ত বোর্ড অফ ডিরেক্টরস এ থাকতে পারবে, কে কে কোন পদে কতদিন থাকতে পারবে, চেয়ারম্যান কতদিন থাকতে পারবে, ইসি কমিটির যে হয় তারা, অডিট কমিটির যে ডিরেক্টর হয় কতদিন থাকতে পারবে, সবকিছু কিন্তু এই ব্যাংকিং কোম্পানির আইনে উল্লেখ আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে মানে রুল এবং রেসপন্সিবিলিটি অফ ডিরেক্টরস, ম্যানেজমেন্ট এবং অডিটরস, সেটা কোন আইনে উল্লেখ আছে, প্রথমত ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, এবং সেটা ব্যাংকিং কোম্পানির কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সের, তারপর আরো কয়েকটা থাকতে পারে, এরকম দিয়ে দিল, সেটা হচ্ছে ধরেন রেগুলেশন, সুপারভিশন, কর্পোরেট গভর্নেন্স, সেটা হবে কর্পোরেট গভর্নেন্স। অথবা রুল এবং রেসপন্সিবিলিটি ডিরেক্টর, ম্যানেজমেন্ট, অডিটরস, এগুলো কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তারপরে এইভাবে বলা আছে ডিপোজিট প্রোটেকশন, সেটা আমাদের ওই ব্যাংকিং আইনের মাধ্যমে আমাদেরকে সেটা প্রোটেকশন দিয়ে থাকে। ব্যাংক মার্জার এবং লিকুইডেশন, অর্থাৎ ওই যে কয়েকদিন আগে কিন্তু আমাদের একটা মার্কেট ইয়ে ছিল যে দুর্বল ব্যাংকগুলো অন্য ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যাবে। এই যে মার্জ হওয়ার যে আপনার প্রভিশনটা, আইনটা, সেটা কিন্তু এই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ভিতরেই আহ, আছে। তারপরে হচ্ছে প্রহিবিশন অফ ইনসাইডার ট্রেডিং, অর্থাৎ ইনসাইডার ট্রেডিং রেস্ট্রিক্টেড লোনস অ্যান্ড অ্যাডভান্স টু ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স টু প্রিভেন্ট কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট।
অর্থাৎ এই যে ইনসাইডার ট্রেডিং যে জিনিসটা, এটাও কিন্তু এই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ভিতরেই আমাদের উল্লেখ আছে। মেনটেনেন্স অফ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিএসএলআর এবং সিআরআর, এটাও কিন্তু আমাদের ব্যাংকিং কোম্পানির ভিতরেই আছে, এবং এটা আমরা পরবর্তীতে একটা জায়গায় আলোচনাও করব। তাহলে আমরা জানি এসএলআর মানে হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এবং সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটার রেশিও সম্পর্কে আমরা জানি। সিআরআর প্রত্যেকেরই হইল কনভেনশনাল, নন কনভেনশনাল 4, আর এসএলআর হচ্ছে আমাদের জন্য সম্ভবত 5.5, আর নর্মাল ব্যাংক, কনভেনশনাল ব্যাংকের জন্য হচ্ছে 13। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ এইগুলো সবই হচ্ছে এই যে কোম্পানি অ্যাক্টের, ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ফিচার। ঠিক আছে, এখন ধরেন আপনার নাম্বার হইলো 5, আমি কি আমার এত কিছু লেখার দরকার আছে? আমি কোম্পানির ডেফিনিশনটা লিখবো, লাইসেন্সিং রেগুলেটর, এই 10টা 12টা পয়েন্ট যদি লিখি তো আমার এক পৃষ্ঠা ফুল হয়ে যাবে। আপনি দেখবেন আমরা স্পেসই নাই। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যামেন্ডমেন্ট টু দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট। এই যে একটু আগে বলছিলাম যে এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তারপর কোন কোন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে? 1913 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 18 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরে 1923 সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে অ্যামেন্ডমেন্ট গুলো, এই অ্যামেন্ডমেন্ট গুলো হওয়ার পেছনে কারণটা কি, উদ্দেশ্যটা কি? আছে, সেই অ্যামেন্ডমেন্ট গুলোর উদ্দেশ্য বা অবজেক্টিভ হচ্ছে কি দেখেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে রিডিউস এনপিএল, মানে হচ্ছে নন পারফর্মিং লোন, ব্যাড লোন, বা ওই যে ক্লাসিফাইড লোন, এগুলো মানে কিভাবে রিডিউস করা যায়, কমানো যায়, এটার উদ্দেশ্যেই মূলত বিভিন্ন ভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়। তারপরে আরেকটা উদ্দেশ্য থাকে কি, প্রমোট কর্পোরেট গভর্নেন্স। ওই যে বললাম একটু আগে যে আমাদের বোর্ড অফ ডিরেক্টরস, ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার্সদের রেসপন্সিবিলিটি গুলো, এইগুলোকে আরো ট্রান্সপারেন্সি করার জন্য, আরো বিজনেস ওরিয়েন্টেড করার জন্য এগুলোকে এই আইনের মধ্যে সংশোধনী আনা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয়। এনেবল ডিজিটাল ট্রানজিশন, ডিজিটাল ট্রান্সফরমেশন। এই যে দিনের পর দিন, মানে যত দিন যাচ্ছে আমাদের নতুন নতুন আপনাদের কি বলে ইনফরমেশন টেকনোলজি আপগ্রেডেশনের কারণে নতুন নতুন সার্ভিস আমাদেরকে এনাবল করতে হচ্ছে। সেই জন্য অনেক সময় আমাদের এই আইনের অ্যামেন্ডমেন্ট করতে হয়। তো এইরকম ভাবে দেখেন, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে এই যদি আসে আর কি, যে আমাদের বিভিন্ন আইনগুলো কিংবা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট কেন অ্যামেন্ডমেন্ট করা হয়? ঠিক আছে, বা রিডিউস এনপিএল, এনপিএল রিডিউস, মানে সরি, কোশ্চেন এমন হইতে পারে যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিভাবে এনপিএল রিডিউস করা যায়। ঠিক আছে, বা মানে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে এইরকম ভাবে থাকতে পারে। তারপর রুল অফ বাংলাদেশ ব্যাংক আন্ডার দ্য অ্যাক্ট, অর্থাৎ এই আইনের অধীনে, অর্থাৎ ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের অধীনে বাংলাদেশ ব্যাংকের রুলগুলো কি, এটা আমরা অলরেডি জানি, এবং উপরে কিন্তু আলোচনা অলরেডি ছিল। যেমন লাইসেন্স প্রদান করা, লাইসেন্স অ্যাপ্রুভাল করা, রেগুলেট মানে আমাদেরকে সুপারভাইজ করা, আমাদেরকে গাইডলাইন দেওয়া, আমাদেরকে বিভিন্ন কাজে এনফোর্স করা, এবং আমাদেরকে জন্য বিভিন্ন পলিসি ইস্যু করা, যেমন মনিটারি পলিসির মধ্যে এসএলআর, সিআরআর, এরকম আরো ধরেন সময় সময় পলিসি ইস্যু করা। এই ইমপ্লিমেন্ট চ্যালেঞ্জেস ইন ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন এই আইনটা যে বা বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন যাই হোক সবকিছু যে আমরা মেনে, আমাদের ব্যাংকিং কোম্পানি আইনগুলো মেনে আমরা কার্যক্রম করি, সেই কার্যক্রমের মধ্যে আমাদের এইটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাদের কি কি প্রবলেম হইতে পারে। এর মধ্যে আমরা জানি দিন দিন আমাদের এনপিএল হাই হচ্ছে, বাড়তেছে, অর্থাৎ আমাদের সিএল বা ক্লাসিফিকেশন বাড়তেছে। তারপরে হচ্ছে সবচেয়ে বাংলাদেশে যেটা বড় রাজনৈতিক ক্ষেত্রে কিংবা ব্যাংকিং ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে, সেটা হচ্ছে ফ্যামিলি ডমিনেশন। সকল ব্যাংকিং, এটা মানে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এটা যেমন দেখা যায়, আমাদের বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন হয় এটা দেখা যায়। রেগুলেটরি আরবিট্রেশন, তারপর হচ্ছে ইনফোর্সমেন্ট গ্যাপ, ওই যে একটু আগে ইনফোর্সমেন্ট অ্যাকশন, এখানে অনেক সময় এটা গ্যাপ সৃষ্টি হয়। অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আপনার একটা নোটিশ জারি করলো একভাবে, কিন্তু আমরা সেটা ব্যাখ্যা করলাম আরেকভাবে, বা এটা ফাঁক ফোকর খুঁজে মানে প্রতিটা আইনেরই কিন্তু একটু
লোফল থাকে, ওই লোফলগুলো খুঁজে 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 আমরা এটার অপব্যবহার করার চেষ্টা করি। এখানে একটু আগে যে বেশ কিছু আইনের কথা ধারার কথা বললাম, সেকশনের কথা বললাম, আমরা এখন অল্প কয়েকটা ধারা নিয়ে আমরা কথা বলবো যেগুলো আমাদের ক্ষেত্রে খুব জরুরি, এবং সেগুলো নিয়ে পরীক্ষায় কোনো না কোনো ভাবে আমাদেরকে আহ, আমাদের ইনভলভমেন্ট থাকতে পারে, মানে প্রশ্নের সাথে এই ধারাগুলোর ইনভলভমেন্ট থাকতে পারে। যেমন ধরেন সেকশন 13 মেনটেনেন্স ক্যাপিটাল, অর্থাৎ এই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের সেকশন 13 অনুযায়ী আমাদের যে এই যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটা আমাদের ফুলফিল করতে হবে। আমরা জানি অলরেডি যে মিনিমাম ক্যাপিটাল হচ্ছে কি, বাংলাদেশে পেড আপ ক্যাপিটাল হচ্ছে 500 crore। এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে, যেমন সি আর এ আর বলতে কি বোঝায় এবং এটা সূত্রটা কি। হ্যাঁ, এটা আমরা এখানে সূত্রটা এখানে দেয়া আছে। এই সূত্রটা কার আন্ডার, এই সেকশনের আন্ডার, এই সিআর, এই, ঠিক আছে। এই যে বাংলাদেশ ব্যাংক, এই যে দেখেন সিআর মানে কি, সিআর মানে হচ্ছে সিআর রিপোর্ট। এখানে একটা আছে দেখেন, অল ব্যাংকস আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য সিআরএআর রিপোর্ট কোয়ার্টারলি। এখানে একটা লাইন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউর জন্য, যে এই যে সিআরআর কে যে আমরা যে রিপোর্ট করি সেটা কি কোয়ার্টারলি, মান্থলি নাকি ইয়ারলি। তাহলে এই আমাদের কোশ্চেনটা হচ্ছে কোয়ার্টারলি। এরকম ভাবে যেমন যদি ইলাবোরেশন আসে, যেটা যেমন আইসিএপি, ইন্টারনাল ক্যাপিটাল এডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস, ঠিক আছে। বিআরপি আমরা জানি যে বিআরপি সার্কুলার, কিন্তু বিআরপি তে বলতে কি বোঝায়, ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে আমি যেটা বলতেছিলাম, এখানে যে সিআরআর যদি হঠাৎ করে কোনো একটা ধরেন একটা ছোট্ট একটা কেস স্টাডি স্টাডি দিয়ে দিল, ধরেন কিছু আইটেম দিয়ে দিল, দিয়ে বললো যে সিআরএআর বাইর করো, তাহলে আমাদের কি কি লাগবে দেখেন, এটা সূত্র দেওয়া আছে, টোটাল এলিজিবল ক্যাপিটাল, তারপর মার্কেট RWA মানে ওয়েটেড এভারেজ, অপারেশনাল ওয়েটেড এভারেজ। এই তিনটা আইটেম তাহলে অবশ্যই থাকবে ওই আপনার কেস স্টাডির মধ্যে। তাহলে তিনটা আইটেম যখন আমি যোগ করব, তাহলে আমি এই সিআরএআর, তো এটা হচ্ছে যদি থাকি আর কি। তো এখানে আমরা আর তেমন কোনো কথাবার্তা বলি নাই, এখানে কিছু এখানে আছে, এটা একটু দেখে নেবেন। আলোচনার সাপেক্ষে আমরা যদি পরে দরকার হয় আমরা আলোচনা করব। আহ, এখন এরপর হচ্ছে সেকশন 7। সেকশন 7-এ কি আছে, ফর্ম অফ বিজনেস ইন হুইচ ব্যাংকিং কোম্পানি মে এঙ্গেজ। অর্থাৎ এই 7 নম্বর সেকশনে আপনার কি কি আছে, এই ব্যাংকিং কোম্পানি মানে কোন কোন কাজের সঙ্গে এঙ্গেজ হইতে পারে সেটা সম্পর্কে আমাদের এখানে যে বললাম কি কি, মানে তাদের কি কি বিজনেস, কি কি বিজনেস তারা করতে পারে, এগুলো কোন সেকশনে আছে সেটা সাথে, এবং কি কি কাজে দেখেন এখানে সুন্দরভাবে উল্লেখ আছে কিন্তু, borrowing, কালেক্টিং, লেন্ডিং, অ্যাডভান্স মানি, তারপরে ড্রয়িং, অ্যাকসেপ্টিং, মেকিং, বাইং, সেলিং। এখানে অনেক কথাবার্তা বলা আছে, শর্ট শর্ট আকারে বলা আছে। আশা করি আপনারা একবার দেখলেই বলতে পারবেন, তবে এই ধারাগুলো একটু দেখতে হবে। সেকশন 7 একটু দেখতে হবে। তারপর হচ্ছে সেকশন 15-এর রুল অফ বোর্ড অফ ডিরেক্টরস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ধারা, ঠিক আছে। অর্থাৎ আমি কিন্তু সব ধারা আনি নাই, 8 থেকে 9টা ধারা আনছি, যে ধারাগুলো আমাদের জন্য খুবই জরুরি। এই যে সেকশন 15, এখানে কি আছে, এই যে বোর্ড অফ ডিরেক্টরস আমাদের আছে, সেই বোর্ড অফ ডিরেক্টরস এর মানে রুলটা কি আমাদের আমাদের ক্ষেত্রে, আমাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিসে, ঠিক আছে, একটা ব্যাংকিং প্রতিষ্ঠানে ওনাদের ভূমিকাটা কি। এখানে একটা জিনিস মনোযোগ করতে হবে, যে জুনক্সের মাধ্যমে এক্সাম নেওয়া, ঠিক আছে। যাই হোক, তারপরে হলো সেকশন 27, রেস্ট্রিকশন অন লোন এন্ড অ্যাডভান্সেস, অর্থাৎ লোন এবং অ্যাডভান্সের ক্ষেত্রে ইস্যু করার ক্ষেত্রে আমাদের কি কি রেস্ট্রিকশন আছে সেটাও আমাদের এই সেকশনেই আছে। যেমন আমরা যদি একটু দুইটা লাইন দেখি, অ্যাপ্রুভ এনি লোনস, অ্যাডভান্স, গ্যারান্টি অর এনি আদার ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস এগেইনস্ট দ্য সিকিউরিটি অফ ইটস ওন শেয়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে এই কোন কোন ক্ষেত্রে বলছে রেস্ট্রিকশন, তার নিজস্ব শেয়ার, কোম্পানির নিজস্ব শেয়ার বন্ধক রেখে যদি আপনি লোন ইস্যু করতে চান, সেখানে একটা রেস্ট্রিকশন আছে, গ্র্যান্ট আনসিকিউরড লোন টু এনি অফ ইটস ডিরেক্টরস এন্ড ফ্যামিলি মেম্বার্স।
ঠিক আছে, এখানে বলছে কি এই ফ্যামিলি মেম্বারদেরকে আনসিকিউর লোন দেওয়া যাবে না, অর্থাৎ শেয়ার হোল্ডারদের, ডিরেক্টরদের, যে অথবা তার ফ্যামিলি মেম্বারদেরকে আনসিকিউর লোন ইস্যু করা যাবে না। এবং এই জন্যই কিন্তু আমাদের, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোনো ক্রেডিট কার্ড যদি ডিরেক্টর নেই, সেখান থেকে কিন্তু আলাদা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল এনে আমাদেরকে কার্ড দিতে হয়। তারপর হচ্ছে ক্যাশ রিজার্ভ ফান্ড। সেকশন 25-এ কি আছে? ক্যাশ রিজার্ভ ফান্ড। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল ব্যাংকিং কোম্পানিজ টু মেনটেন সার্টেন percentage of cash reserve with Bangladesh Bank. The percentage of cash reserve changes from time to time through Bangladesh Bank notification. ওই যে সিআরআর, ঠিক আছে, এই যে দেখেন সিআরআর, এই যে দেখেন 4%। ঠিক আছে, তাহলে এই যে এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কোনটা? এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে যদি আসে যে সিআরআর আমরা মেনটেন করি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের কোন সেকশন অনুযায়ী। ঠিক আছে, তারপর হচ্ছে রিজার্ভ ফান্ড। এই যে আমরা আমরা আপনারা জানেন যে আমরা ব্যাংকিং কোম্পানিগুলোর যে সোর্স অফ ফান্ড, অর্থাৎ তারা কিভাবে ফান্ডিং করে, এই ফান্ডগুলোর উৎস কোথায়? আমাদের প্রথম ফান্ড হচ্ছে নিজস্বত, অর্থাৎ পেড আপ ক্যাপিটাল। দ্বিতীয় ফান্ডিং হচ্ছে আনডিভাইডেড যে ডিভিডেন্ড থাকে, আনডিভাইডেড ডিভিডেন্ড মানে আনপেড ডিভিডেন্ড যেটা। তৃতীয় ফান্ডটা হচ্ছে রিজার্ভ। ঠিক আছে, অর্থাৎ মানে প্রতি বছরের যে প্রফিট হয়, সে প্রফিটের একটা অংশ রিজার্ভ হিসেবে রাখতে হয়। এই যে রিজার্ভটা রাখতে হয়, সেই রিজার্ভ ফান্ডটা কোন সেকশন? হ্যাঁ, সেটা হচ্ছে সেকশন 24 অনুযায়ী। এবং সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে অ্যাটলিস্ট 20%। এবং সেটা কিসের উপরে? বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স যে আপনার প্রফিটটা, সে প্রফিটের উপরে 20% আপনার রিজার্ভ মেনটেন করতে হয়। এই রিজার্ভ মেনটেন করেই কিন্তু ডিভিডেন্ড দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না। Reporting to the BB within 21 days for appropriation from reserve fund or share premium account, BB may extend the period। অর্থাৎ এই 21 দিনের ভিতরে এই রিজার্ভ মেনটেন করে বাংলাদেশ ব্যাংকে জানাইতে হবে। এই 21 দিন এটা বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্লাই করলে অনেক সময় আমাদের যদি কোনো অ্যাকাউন্টসের ঝামেলা থাকে, কোনো কারণে আমরা এটা মেনটেন করতে পারতেছি না, সিস্টেম ঝামেলা থাকে, সেটা অনেক সময় অ্যাপ্লাই করলে টাইমটা তারা এক্সটেন্ড করে। এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, এই ক্যাশ রিজার্ভের গুরুত্বপূর্ণ কোশ্চেন হইলো আমাদের সিআরআর কত, সেটা কোন আইনের কত ধারা অনুযায়ী, আমাদের রিজার্ভ ফান্ড কত, সেটা কোন আইনের কত ধারা অনুযায়ী। আরেকটা ছিল এই যে 20%, সেটা কোন প্রফিটের উপরে, সেটা কি বিফোর ট্যাক্স নাকি আফটার ট্যাক্স। তারপরে হচ্ছে সেকশন 24, সেটা কি বলছে? পাওয়ার অফ বিবি টু কন্ট্রোল অ্যাডভান্সেস বাই ব্যাংক। অর্থাৎ এই যে বাংলাদেশ ব্যাংক যে আমাদেরকে কন্ট্রোল করে, সেই কন্ট্রোলের যে ইয়াটা, সেটা কোন আইনে দেওয়া আছে? সেটা হচ্ছে যে পাওয়ারটা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকে, সেটা হচ্ছে সেকশন 29। লাইসেন্সিং অফ ব্যাংকিং কোম্পানি। এই যে নো ব্যাংকিং কোম্পানি শ্যাল ক্যারি আউট ব্যাংকিং বিজনেস ইন বাংলাদেশ উইদাউট অবটেইন এ লাইসেন্স ফ্রম বাংলাদেশ ব্যাংক। এই সেকশন অনুযায়ী আমাদেরকে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়ে থাকে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে আপনার এই যে একটু আগে সিআরআর পড়ছিলাম কত অনুযায়ী, সেটা হচ্ছে 25। আর এসএলআর হচ্ছে 33-এর 2। এটা আমরা জানি যে 5.5 আর হইলো 13। তারপরে অ্যাকাউন্টস এন্ড ব্যালেন্স শিট। At the end of the each year, every banking company shall prepare a balance sheet and profit and loss account as on the last working day of the year. আমরা জানি প্রতি বছর আমরা কি করি, ইয়ার এন্ডে দেখবেন আমরা ইয়ার এন্ড করি, প্রফিট এন্ড লস হিসাব করি। মানে জানুয়ারি 1 তারিখে যাইয়া খবর নিতে থাকি কত টাকা প্রফিট হয়েছে। এই যে মানে প্রফিট প্রত্যেক বছরে যে প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে, সেটা কিন্তু কোম্পানি আইন অর্থাৎ ব্যাংকিং কোম্পানি 1991 সালের আইনের মধ্যেই দেওয়া আছে। এবং সেটা সেকশন 38-এ বলা আছে। না হলে ব্যাংকিং কোম্পানিকে নানাভাবে বাংলাদেশ ব্যাংক জরিমানা করতে পারে, তাদের ডিভিডেন্ড বন্ধ করে দিতে পারে, আরো বিভিন্ন ধরনের তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই যে আমরা এতক্ষণ ব্যাংকিং কোম্পানি একটা আলোচনা করলাম, সেখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে
সেটার একটা নমুনা আমি এখানে দিয়ে দিছি। সেটা আপনারাই যদি ধরেন এখান থেকে, যদি আমি কিন্তু সঙ্গে সঙ্গেই আলোচনা করে দিছি যে আপনার ব্যাংকের সঙ্গে আসতে পারে আমাদের এই এসএলআর, সিএলআর, লোন অ্যাডভান্স রেস্ট্রিকশন, বোর্ড অফ ডিরেক্টরস অ্যাক্টিভিটি, কর্পোরেট গভর্নেন্স, এইগুলি কিন্তু কোশ্চেন। তারপর এখানে আমরা দেখি যে কি কি দেখেন। প্রথমেই বলছে যে হোয়াট আর দ্য প্রাইমারি পারপাস অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট। এই যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের প্রাথমিক উদ্দেশ্য কি, সেটা আমরা অলরেডি কিন্তু পড়ছি। একটা ব্যাংক কিভাবে ফরমেশন হবে, মানে গঠন হবে, তার অপারেশন কিভাবে চালাবে, সেটা বাংলাদেশ ব্যাংক কিভাবে তাকে সুপারভাইজ করবে, এইগুলোই কিন্তু হচ্ছে আপনার এই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের পারপাস। যেমন আমি যদি লাইনটা পড়ি, দেখেন আমরা যা বলছি তাই কিন্তু আছে এখানে। দেখেন, দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 ইজ টু রেগুলেট দ্য ফরমেশন, অর্থাৎ ফরমেশনের রেগুলেশনের সঙ্গে জড়িত, অপারেশনের সঙ্গে জড়িত, এবং সুপারভিশন বাংলাদেশ ব্যাংক, supervision of banks in Bangladesh. It ensures that banks operate soundly, maintain public trust, and safeguard the financial stability of the country. অর্থাৎ এটা আপনার সাউন্ডলি অপারেট করতে, বা মানে পাবলিকের ট্রাস্ট যেন বজায় থাকে, এবং সেটা সেফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যেন কান্ট্রিতে বজায় থাকে, সেই উদ্দেশ্যেই ব্যাংকিং কোম্পানি একটা গঠিত হয়। তারপর বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম পেড আপ ক্যাপিটাল। আমরা অলরেডি কিন্তু এটা জানি, একটু আগে পড়ছি যে সেটার মিনিমাম পেড আপ ক্যাপিটাল অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের নতুন ইয়ে অনুযায়ী সেটা হচ্ছে 500 crore। তারপর হোয়াট ডাজ দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 স্টেট অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট স্ট্রাকচার অফ এ ব্যাংক। অর্থাৎ এই ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা কি, সেখানে আমরা জানি যে বোর্ড অফ ডিরেক্টর থাকে, সিইও থাকে। শর্টকাট এখানে আমাদের এখানে দুইটা লাইন এখানে কিন্তু বলা আছে। তারপরে বলা আছে কি, দেখেন, ডাজ দ্য ব্যাংক কোম্পানি একটা ফুল অ্যালাউ ফরেন ওনারশিপ অফ ব্যাংকস ইন, অর্থাৎ আমাদের এই ব্যাংকিং কোম্পানি একটি কি ফরেন মালিকানা অ্যালাউ করে কিনা। আমরা জানি অলরেডি অনেকগুলো ব্যাংকে অনেকগুলো ফরেন ব্যাংকই আছে, ঠিক আছে। আর দুই একটা ব্যাংকে ফরেন 1% 2% ফরেন মালিকানাও থাকতে পারে, এবং এটা বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের দ্বারা অনুমোদিত। তারপরে দেখেন রুল অফ দ্য বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রুলটা কি আমাদের এই এই আইন অনুযায়ী। এগুলো কিন্তু আমরা একটু আগে অলরেডি আলোচনা করছি। তারপর কি বলছে, এই যে একটু আগে একটা ধারার মধ্যে পড়ছিলাম যে রেস্ট্রিকশন অন লেন্ডিং টু ডিরেক্টরস এন্ড রিলেটেড পার্টিস আন্ডার দ্য অ্যাক্ট। অর্থাৎ এই আইন অনুযায়ী ডিরেক্টরস লোন দেওয়ার মধ্যে যে আপনার রেস্ট্রিকশনটা আছে সেটা কি, এখানে আপনি দেখবেন যে একটু আলোচনা করা আছে শর্টকাট। এইরকম ভাবে আমাদের এখানে বিভিন্ন কোশ্চেন গুলো, কি কি কোশ্চেন আসতে পারে জাস্ট একটু দেওয়া আছে। আপনারা এখানে এক একটা প্রশ্ন 2 থেকে 3 বার পড়লেই মানে এখানে যেভাবে লাইন বলা আছে আমরা সেভাবে কিন্তু আমাদের পক্ষে লেখা সম্ভব না। আপনাদের পক্ষে সম্ভব হইলে আমার পক্ষে সম্ভব না। সো আমি 2-3 বার হয়তো পড়তে পারবো, তারপরে আমি আমার মতো করে লিখতে হবে। যেটা মেনটেন করতে হবে স্ট্রিক্টলি, সেটা হচ্ছে এই যে সিএআর ধরেন, এটা এটা বলতে কি বোঝায়, এই যে এডিকুয়েটেড রেশিও, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানে ক্যাপিটাল এডিকুয়েটেড রেশিও, এডিকুয়েসি রেশিও, এটা যেটা সেটি লিখতে হবে। এখানে আইনটা সালটা এটাই লিখতে হবে। এখানে যদি কোনো সেকশন আপনি দিতে দিতে পারেন বা দিতে চান, সেকশন যেটা বলা আছে ওইটাই কিন্তু এখানে লিখতে হবে। কোনো কারণে সেকশন ভুল হলে কিন্তু আপনার নাম্বার 0। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি কোথাও কোনো কারণে আপনার সেকশনটা মনে না থাকে, তাহলে আপনি বলবেন রিলেটেড সেকশন, ঠিক আছে। রিলেটেড সেকশন অফ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, ওই সেকশনের কথা বলারই দরকার নাই যদি কনফিউশন থাকে। কনফিউশন না থাকলে তো গুড। তারপর আরো কিছু যদি একদম এক কথায় উত্তর যে কিছু প্রশ্ন থাকে আমাদের, এইরকম ভাবেও কিন্তু আমরা কিছু কোশ্চেন আসতে পারে। যেমন হোয়াট ওয়াজ দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সরি, হোয়েন ওয়াজ দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 ইনেক্টেড, মানে কখন সেটা প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে এই যে এটা আমাদের 15 জুলাই 1991। এরকম ভাবে দেখবেন অনেক সুন্দর সুন্দর কোশ্চেন এখানে দেওয়া আছে একদম।
একদম শর্টকাট করে দেওয়া আছে, এক কথায় এখানে বলা আছে, যেমন হু অ্যাপয়েন্ট দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা এমডি অফ এ ব্যাংক আন্ডার দ্য অ্যাক্ট। এই যে চিফ এক্সিকিউটিভ, অর্থাৎ আমরা জানি যে কোনো ব্যাংকে যদি এমডি নিয়োগ করতে হয় তাহলে কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভাল লাগে, অর্থাৎ বাই বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যাপ্রুভ করতে হয়। তারপরে হোয়াট ইজ দ্য লিমিট অফ এক্সপোজার ব্যাংক টু সিঙ্গেল বোরোয়ার আন্ডার দ্য অ্যাক্ট। এটা হচ্ছে এক্সপোজার, অর্থাৎ কোনো সিঙ্গেল বোরোর আমাদের সর্বোচ্চ আহ, কত পার্সেন্ট আমাদের তাদেরকে আমরা লোন ইস্যু করতে পারি, সিঙ্গেল একজন বড়োয়ারকে। এরকম ভাবে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন এখানে দেওয়া আছে, আপনারা একটু যদি পড়েন আমার ধারণা খুব সহজেই এই আইনটা বোঝা সম্ভব। এটা খুব জটিল কোনো আইন না। আমি অনেকগুলো কোশ্চেন দিছি, কেন দিছি? কারণ এর ভিতর থেকে ছোট 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 অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেন গুলো নিয়ে ঘাবড়ানোর কোনোই কারণ নাই, একবার দুইবার পড়লেই আশা করি আপনাদের মনের ভিতরে ঢুকে যাবে। এরপর হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন গুলো জাস্ট দুই একটা নমুনা একটু আমরা আলোচনা করি। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অফ বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ফুল টাইটেলটা কি? আমরা জানি অনেকভাবে দিয়ে আমাদেরকে ইয়া করতে পারে, আমাদেরকে কনফিউশন করতে পারে, কিন্তু আমাদের রাইট আনসার কোনটা? ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991। এখানে কি বলছে? দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 অ্যাপ্লাইজ টু হুইচ দ্য ফলোইং। মানে এই কোম্পানির একটা কোন ক্ষেত্রে আমাদের মানে ইউজ হয়, সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে। Under the Bank Companies Act 1991, who has the authority to issue a license to a bank in Bangladesh? এই যে দেখেন, আমরা কিন্তু এগুলো আলোচনা করছি, কিন্তু যখন অবজেক্টিভ দেখি মানে একটু দেখলে আমরা আরো একটু ভালো লাগে, এই জন্য আমি এগুলো নিয়ে আসছি। অর্থাৎ এই ব্যাংকিং লাইসেন্সের যে অথরিটি কে এই আইন অনুযায়ী, আমরা জানি শুরুতে আলোচনা করছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরকম ভাবে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন এখানে আছে, আশা করি আপনারা। আচ্ছা, এই এখানে যেটা, এটা হচ্ছে 500 কোর হবে, হ্যাঁ, এটা 500 কোর হবে। হুইচ সেকশন এত ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস? বোর্ড অফ ডিরেক্টরস রিক্রুট হয় কোন সেকশন অনুযায়ী? সেকশন 8 অনুযায়ী। এরকম ভাবে আপনারা এই আইন একটু দেখলে আশা করি যে আপনারা এই সবগুলো কোশ্চেনের উত্তর খুব ইজিলি দিতে পারবেন। কোথাও কোনো কোশ্চেনে যদি কনফিউশন থাকে, একটু নিজেও আপনি সার্চ দিয়ে নিতে পারেন অনলাইনে কিংবা কোনো বই পুস্তকে। আমাকে তো যদি জিজ্ঞাসা করেন, আমার সামর্থ্যের ভিতরে থাকলে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন, আমি অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে দেওয়ার আহ, ইয়া করছি, চেষ্টা করছি। আরো কিছু অবজেক্টিভ মানে এমসিকিউ কোশ্চেন আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে, অন্য কোনো ভাবে যদি আসে। এটিও ওই ওই কোম্পানির থেকে, অর্থাৎ ব্যাংকিং কোম্পানি একটার একটার ভিতর থেকেই কিন্তু সবগুলো কোশ্চেন এখানে দেওয়া। ঠিক আছে, তো আশা করি এই এমসিকিউ গুলো যদি আমরা দেখতে পারি, বুঝতে পারি, তাহলে আশা মনে হয় না যে এখানে সেখানে ওখানে ওখানে দৌড়াদৌড়ির কোনো ইস্যু আছে, আমাদের হতাশ হওয়ার কোনো ইস্যু আছে। আশা করি এর বাহিরে কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরও যার মনে যদি কোনোটা আসে, আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে শেয়ার করবেন। আশা করি আমরা প্রত্যেকেই এনরিচ হব। ওকে, এখন হচ্ছে আমাদের যে আমরা দুইটা নিয়ে আমরা বলছিলাম আজকে আলোচনা করবো, একটা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আর একটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্ট মানে কি? নর্মাল যে কোম্পানিগুলো, এই এই কোম্পানিগুলো, এবং ইভেন শুধু এটা না, এই কোম্পানি কোম্পানি অ্যাক্টের অনেক ধারাও কিন্তু ব্যাংকিং কোম্পানি একটা ইউজ হয়। কারণ ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের জন্য ব্যাংকের জন্য স্পেশাল ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991। আর যেহেতু ব্যাংক একটা কোম্পানি, এই ক্ষেত্রে এই কোম্পানি অ্যাক্টের অনেক ধারা উপধারাও কিন্তু আমাদের ব্যাংকে ইউজ হয়। ওকে, তো যাই হোক, এখানে এটা কি, এটা হচ্ছে এই ব্যাংকিং কোম্পানি একটা প্রাইমারি ডিসকাশন। এই ব্যাংকিং কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? এই 11 সেপ্টেম্বর 1994। এবং কোন সার্কুলারের মাধ্যমে এটা আমরা আমাদের জানানো হয়েছে, কোন মিনিস্ট্রি থেকে এটা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের এখানে কিছু কথাবার্তা আহ, বলা আছে। জাস্ট এটা হচ্ছে আইনটার একটা প্রাইমারি ধারণা। এরপরে হচ্ছে যে দা কোম্পানি ডিভাইডেড ইন্টু 11টা পার্ট আছে। এই যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের পার্ট হচ্ছে 11টা, ওইটার যেমন আমরা 8টা পার্ট পড়ছিলাম,
এখানে 11টা পার্ট, আমি সময়ের অভাবে এই পার্টগুলোকে ওইটার মতো সাজাইতে পারি নাই। আমি এক জায়গায় বিকালে একটা উদ্দেশ্যে এক জায়গায় একটা অফিসে আমি গেছিলাম আর্লি লিভ করে। সে অফিসে আমার যে কাজে গেছিলাম সেই কাজ লাগছে আমার আধা ঘন্টা। তারপর আমি তার কাছ থেকে সেই অফিসারের থেকে আমি কম্পিউটারটা ধার নিছি, নিয়ে এই শিটটা রেডি করছি। শিটটা রেডি করে ওখানে বসে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে সেই শিটটা দিছি, দিয়ে ওখানকার অফিস লিভ করছে। ঠিক আছে। যাই হোক, আমরা আমরা এই আইন অনুযায়ী আমরা জানি যে কোম্পানি দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট কোম্পানি সম্পর্কে একটা ওভারভিউ এখানে আমাদের এখানে দেওয়া আছে। এই প্রাইভেট কোম্পানি ইজ ওয়ান হুইচ ইজ ইটস আর্টিকেলস, অর্থাৎ এই প্রাইভেট কোম্পানিটা কি কি ধরনের, এখানে কি কি থাকে, এটা সম্পর্কে দু একটা পয়েন্ট এখানে দেওয়া আছে। পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে এখানে কোন সেকশন টেকশন এখানে আজ কয়েকটা দেওয়া আছে। এবং পাবলিক লিমিটেড কোম্পানিটা কত ধরনের হইতে পারে, কি কি ভাগে ভাগ হইতে পারে, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি মে বি ক্লাসিফাইড ইনটু থ্রি টাইপস, অর্থাৎ তিন ধরনের পাবলিক লিমিটেড কোম্পানি থাকতে পারে। অর্থাৎ লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি, বা আনলিমিটেড কোম্পানি। লিমিটেড বাই শেয়ার মানে কি? এই যে আমাদের যে কোম্পানিটা, অর্থাৎ শাহজালাল ইসলামী ব্যাংক, এটা কিন্তু লিমিটেড বাই শেয়ার। অর্থাৎ লিমিটেড বাই শেয়ার মানে হচ্ছে যার যতটুকু শেয়ার আছে সে ততটুকু লাইবিলিটির জন্য দায়বদ্ধ, লায়াবল। ঠিক আছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে এই একটা ডিফারেন্স। আমি যেহেতু পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের আমরা জানি এটা শুরু থেকেই, আমরা 9-10-এ পড়ে আসছি। কোম্পানি দুই ধরনের, একটা পাবলিক লিমিটেড, একটা প্রাইভেট লিমিটেড। এবং আমরা ইন্টারমিডিয়েটেও পড়ছি পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের মধ্যে যে পার্থক্য, কি কি পার্থক্য, এটা বাংলায় পড়ছি। পরবর্তীতে অনার্সে যে আমরা ইংলিশে পড়াশোনা করেছি, যারা বিবিএ পড়ছেন তাদেরও আছে। এবং এটা কমন কিছু পার্থক্য আছে, এই জন্য আমরা এখানে এই পার্থক্যটা দিয়েছি। এবং সেই পার্থক্যটা আমার হিসেবে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ফর দ্য 5 নাম্বারস। এই যে কিছু কোশ্চেন আসবে সেখানে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের পার্থক্যটা 5 নম্বরের একটা কোশ্চেন আসাটা অস্বাভাবিক কিছু না। তাহলে কি কি পার্থক্য, আমি টোটাল আটটা পার্থক্য এখানে দিছি। 1 নম্বরে যদি দেখেন মিনিমাম, এই যে প্রথমে কি, পাবলিক লিমিটেড, তার মিনিমাম মেম্বার হচ্ছে 7 জন। আর প্রাইভেট লিমিটেড হচ্ছে মিনিমাম হচ্ছে 2 জন। আহ, আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শেয়ার দ্বারা সীমিত বা আনলিমিটেড। আর মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম হচ্ছে 5 জন। তার মানে কি দেখেন, এই পাবলিক লিমিটেডের মিনিমাম মেম্বার হচ্ছে 7 জন, আর ম্যাক্সিমাম আনলিমিটেড। প্রাইভেটের হচ্ছে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম হচ্ছে 50 জন। আচ্ছা, তারপরে এই পাবলিক লিমিটেডের দেখেন, এটা কিন্তু আপনার আমার এখনই মুখস্থ হয়ে যাবে। পাবলিক লিমিটেডের সর্বনিম্ন ডিরেক্টর সংখ্যা হচ্ছে 3 জন। আর এই প্রাইভেটের হচ্ছে সর্বনিম্ন 2 জন। এই পাবলিক লিমিটেড আইপি ইস্যু করতে পারে, প্রাইভেট আইপি ইস্যু করতে পারে না। এরকম ভাবে যেমন স্ট্যাটুটরি মিটিং, এই পাবলিকের জন্য স্ট্যাটুটরি মিটিং মানে সংবিধিবদ্ধ যে মিটিং গুলো হয়, এজিএম ইজিএম, এগুলো বাধ্যতামূলক, এটার জন্য বাধ্যতামূলক না। এরকম ভাবে দেখবেন অনেকগুলো পয়েন্ট আছে, আমরা আগের থেকেই জানি। একবার পড়লেই কিন্তু আমাদের অলরেডি মুখস্থ হয়ে যাবে আশা করি। তারপরে হচ্ছে সেকশন 5-এ কি আছে, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা আমরা কিছু ইয়ে করি নাই। এর মধ্যে কি কি থাকে আপনার এই মেমোরান্ডাম অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি থাকে, কিছু কিছু পয়েন্ট আমরা এখানে দিয়ে দিছি। তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল, অ্যামাউন্ট অফ নাম্বারস, এখানে এইগুলো কি 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 থাকতে পারে এখানে আমরা এখানে উল্লেখ করে দিছি। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কি কি থাকে, যেমন শেয়ার, এটা আমরা অলরেডি কথা বলছি যে টাইপস অফ শেয়ার, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, প্রিফারেন্স শেয়ার, আরো অনেক ধরনের থাকতে পারে। মূলত আমরা দুই ধরনের শেয়ার, একটা হলো অর্ডিনারি বা ইকুইটি শেয়ার, আর একটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার। এই অর্ডিনারি শেয়ার এবং প্রিফারেন্স শেয়ার দিয়ে আমি মনে হয় লাস্টের দিক দিয়ে একটা কোশ্চেন আছে বা একটা পার্থক্য থাকতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কোনটা, সেটা হচ্ছে অর্ডিনারি শেয়ার বলতে কি বোঝে, প্রিফারেন্স শেয়ার বলতে কি বোঝায়। ঠিক আছে, অর্ডিনারি শেয়ার আর আর এবং প্রিফারেন্স শেয়ারের মধ্যে কোনো একটা পার্থক্য থাকতে পারে। তারপরে এই যে মিটিং, মিটিং আমরা কি কি মিটিং হয়,
সেটা হচ্ছে দেখেন অ্যানুয়াল জেনারেল মিটিং, স্ট্যাটুটরি মিটিং, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, ইজিএম, এজিএম, তারপরে স্ট্যাটুটরি মিটিং, আর একটা হচ্ছে ইজিএম। এটা কোন সেকশন অনুযায়ী হয়? এটা হয় 80 অনুযায়ী, 81, এটা হয় 83, এটা হয় 84। তারপর সেকশন 183, অ্যানুয়াল ব্যালেন্স শিট। অর্থাৎ অ্যানুয়াল ব্যালেন্স শিটটা আমরা যে পাই কোন কোম্পানির, সে কোম্পানির অ্যানুয়াল ব্যালেন্স শিটটা কোন সেকশনের আন্ডারে হয়, সেটা এখানে আহ, হচ্ছে মানে কি সেকশন 183। তারপরে এখানে কি কি থাকে, এখানে কিছু কথাবার্তা বলা থাকতে পারে। তারপর আমরা চলে যাব সেকশন 234, অর্থাৎ একটা কোম্পানি যে উইন্ডিং আপ হয় অর্থাৎ অবসায়ন হয়, সেটা কিভাবে হয়, এটা এখানে কোন সেকশনে আছে, সেটা হচ্ছে আপনার সেকশন 234। এবং এই এই যে উইন্ডিং আপটা হয় কি কিভাবে হয়, এই বাই দ্য কোড, ভলান্টিয়ারি, অথবা সাবজেক্ট টু সুপারভিশন অফ দ্য কোড, মানে এই তিন ভাবে হইতে পারে। এখন আমরা যেটা দেখবো, এতক্ষণ আমরা কি দেখছি, আমরা দেখছি যে এই আইনটার অর্থাৎ কোম্পানি অ্যাক্ট 1994 এর আইনের কিছু সেকশন, গুরুত্বপূর্ণ কোনো সেকশন, কিছু সেকশন সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এখন আমরা যেটা দেখব ওই আগেরটার মতো কিছু ফিচার, কিছু কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ থাকতে পারে কি কি এরকম। যেমন কি ফিচার অফ দ্য কোম্পানি, আমরা জানি যে মানে একটা কোম্পানি আইন, যে আইনটা 1994, তার কি ফিচার গুলো কি কি হতে পারে ওই আগেরটার মতো, সেটার আহ, মানে টাইপস অফ কোম্পানি, তারপরে ধরেন ইনকর্পোরেশন অফ কমপ্লায়েন্স, ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, শেয়ার ক্যাপিটাল, কর্পোরেট গভর্নেন্স, উইন্ডিং আপ, লিকুইডেশন, রেজিস্টার জয়েন্ট স্টক। অর্থাৎ আমরা জানি কোম্পানি মানে আরজিএসি থেকে রেজিস্টার রেজিস্ট্রেশন নিতে হয়। তার মানে এই কোম্পানি অ্যাক্টের অধীনে যে একটা কোম্পানির যে কি কি ধরনের হইতে পারে, তার মূলধন কি হইতে পারে, তার আরজিএসি তে রেজিস্ট্রেশন নেওয়া লাগে কি লাগে না, তার ম্যানেজমেন্ট, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার ক্যাপিটাল কিরকম, তার গভর্নেন্সটা কিরকম হবে, সবগুলি কিন্তু হচ্ছে এই আইনের মধ্যেই, এই আইনের একটা ফিচার। এগুলি এখানে অনেক সুন্দরভাবে বলা আছে। একটা জিনিস এখানে লক্ষণীয় দেখবেন যে টাইপস অফ কোম্পানি। এই টাইপস অফ কোম্পানিতে আমরা একটু আগে কিন্তু শুধু পড়ছি কি প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেড, তার মানে অন্য কোনো কোম্পানি নাই। দেখেন এখানে কিন্তু বলা আছে প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ফরেন, আনলিমিটেড, 1% কোম্পানি। এই বাংলাদেশে 1% কোম্পানিটা কিন্তু একটা নতুন ধারণা। বিগত 2 বছর আগে মনে হয় সেই আইনটা পাস হয়েছে। অর্থাৎ এই যে একটু আগে বললাম যে একটা কোম্পানি হইতে গেলে মিনিমাম 7 জন, ঠিক আছে, শেয়ার হোল্ডার লাগে। আর ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড, বা যদি সেটা প্রাইভেট লিমিটেড হয় মিনিমাম 2 জন, সর্বোচ্চ ওই যে দেখেন সর্বোচ্চ 50 জন। এই আইনের মাঝখানেও নতুন একটা আইন পাস হয়েছে, সেটা হচ্ছে 1% কোম্পানি, এটাকে বলে ওপিসি। এবং সেটা একটা নতুন আইডিয়া। এই যেহেতু এটা নতুন আইডিয়া ওপিসি, এই নিয়েও কিন্তু কোনো একটা কোশ্চেন আমাদের কাছে অ্যারাইজ হইতে পারে। ঠিক আছে, এটা সম্ভবত আহ 23 সাল অথবা 21 সালে বাংলাদেশে পাস হয়। এটা আমাদের একটু দেখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের ইনকর্পোরেশন কমপ্লেক্স, এগুলো আমরা পড়ছি। এখন ধরেন পরীক্ষায় আসলো, আমরা কিন্তু যে এই পয়েন্টগুলো যদি সুন্দরভাবে আমাদের মনে থাকে, সে পয়েন্টগুলো লিখে আমরা যদি একটা লাইন লিখতে পারি, তাহলে কিন্তু আমরা আশা করি পরিপূর্ণ নাম্বার ইনশাল্লাহ পাবো। তারপরে বলছে যে এই আইনের কিছু কি প্রভিশন, মানে কি প্রভিশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর এগুলো ছিল আগেও ছিল, কিন্তু আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, শেয়ার হোল্ডার্স রাইট, ঠিক আছে, ডিরেক্টরস ডিউটি, অডিটিং এন্ড রিপোর্টিং, এবং পেনাল্টিস। অর্থাৎ এই কিছু গুরুত্বপূর্ণ প্রভিশন কি, এমওএ, এওএ, শেয়ার হোল্ডার্স রাইট, ডিরেক্টরস ডিউটি, অডিটিং, রিপোর্টিং, পেনাল্টি, এগুলো কিভাবে হয়, এগুলো সম্পর্কে আলোচনা করা। রিসেন্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, অর্থাৎ এখানেও ওই আগেরটার মতো যেমন কিছু অ্যামেন্ডমেন্ট ছিল, এখানেও কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে কথাবার্তা বলা আছে। এই যে দেখেন এখানে ইন্ট্রোডিউস 1% কোম্পানিজ, ওপিসি টু এনকারেজ এন্টারপ্রেনিউরশিপ, এটা হয়েছে কবে, 2020 সালে যে এই আমাদের কোম্পানি আইনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে 1% কোম্পানিটা
যে নতুন ইন্ট্রোডাকশনটা আমাদের সঙ্গে হয়েছে, সেটা হলো 2020 সালে যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর তারপর 2023 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়। তারপরে 2025-এর অ্যামেন্ডমেন্টটা প্রপোজড অবস্থায় আছে, এখনো সেটা কার্যকর হয় নাই, যেহেতু মাত্র 25 শুরু হয়েছে। এই যে আমাদের অ্যামেন্ডমেন্ট, একটু আগে পড়ছিলাম ওই ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ভিতরে যে এই অ্যামেন্ডমেন্টের উদ্দেশ্য কি, অবজেক্টিভটা কি। সেখানে একই জিনিস, আপনার এনকারেজ এন্টারপ্রেনিউরশিপ, মডার্নাইজ করা, এনহ্যান্স কর্পোরেট গভর্নেন্স, অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, প্রোটেক্ট স্টেক হোল্ডার্স। দেখেন এগুলো কিন্তু আমরা জানি, বাট কোনটার সাথে কখন কি লিখবো এটাই হলো বিষয়। আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট জানি যে এই যে আইনগুলো অ্যামেন্ডমেন্ট হয় কেন হয়। ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা, আপনার যে লিগেল ফ্রেমওয়ার্ক আছে, আইন কানুন গুলো আছে, রেগুলেট গুলো আছে, এগুলোকে মডার্নাইজ করা, কর্পোরেট গভর্নেন্স বৃদ্ধি করা, আর ফরেন যারা আমাদের দেশে ইনভেস্ট করে তাদেরকে অ্যাট্রাক্ট করা, আমাদের যে স্টেক হোল্ডার গুলো আছে সেই স্টেক হোল্ডার প্রোটেকশন দেওয়া। ঠিক আছে। সরি, আমার ছোট ছেলে এসে একটু আলাপ করে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমাদের ইমপ্লিমেন্টেশন করতে যে কি কি চ্যালেঞ্জ হইতে পারে, সর্বপ্রথমই হচ্ছে নতুন কিছু implement করতে যাবো তখন আমাদের ইমপ্লিমেন্ট কিছু কস্টিং এর ইস্যু থাকে। তারপরে ডিজিটালাইজ করতে গেলে কিছু ডিভাইডেশনের ইস্যু থাকে। তারপরে কিছু অ্যাডাপ্টেশন করতে গেলে এখানে কিছু কমপ্লায়েন্স মেনটেনেন্স থাকে, ইনফোর্সমেন্টের ইস্যু থাকে। এগুলো হচ্ছে আমাদের কোনো একটা নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে গেলেই সেটা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হইতে হয়। এবার যেটা আমি করছি, সে আইনটাকে আমি, আপনি যদি আরো সহজভাবে একটু বুঝতে চান, টোটাল আইনটার একটা ওভারভিউ আমি স্বল্প আকার এখানে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ে আসছি। দেখেন এই আইনটা কোন সালে এখানে বলা আছে, তার আবার তার আইনের নামটা, জুরিসডিকশন কে, গভর্নিং অথরিটি কে, তারপরে আপনার এখানে এখানে আমাদের যে কোম্পানিগুলো আছে, কি কি ধরনের কোম্পানিগুলো আমাদের এখানে আছে, কোন কোম্পানির সদস্য সংখ্যা কত। এই আইনটা সম্পর্কে যদি আপনি শর্টকাট, আপনি 5 থেকে 10 মিনিট একটা ভালো আইডিয়া পেতে চান, এই 33 পৃষ্ঠার থেকে আপনি এই 34 পৃষ্ঠা পর্যন্ত যে জিনিসগুলো আছে, এটা যদি আপনি একটু দেখেন, আপনি দেখবেন যে একদম টোটাল একটা, মানে ব্রডলি একটা আইডিয়া পেয়ে যাবেন এই 2 পৃষ্ঠার ভিতরে। ঠিক আছে। তারপরে 2 পৃষ্ঠা বলতে 3 পৃষ্ঠা আর কি। তারপরে হচ্ছে আপনার কি ডিফারেন্স ফ্রম আদার জুরিসডিকশন, অর্থাৎ উম, না, ওটা ওটা আমি আর যাই না এখানে, এটার সম্পর্কে কিছু আনি নাই। সেটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি আমি যাই এখন, যে কিছু আহ, মূল শর্টকাট কিছু যদি আপনি এই আইনটা সম্পর্কে, আগে আমরা যে আলোচনা করছি সেখানে ঘুরে ফিরে হয়তো অনেক কিছু আসবে। যেমন কোম্পানি টাইপ, কি কি টাইপ কোম্পানি আছে, তারপরে প্রসিডিউর অফ ইনকর্পোরেশন কোম্পানি, এটাও আমরা আগে ছিল, অর্থাৎ আরজিএসি থেকে একটা কোম্পানি লাইসেন্স নিতে গেলে আমাদের কি কি করণীয়, বা ব্যাংকিং কোম্পানিটা অথবা কোন একটা কোম্পানি যদি আপনার বিজনেস শুরু করতে চায় সেখানে যে আমরা আরজিএসি থেকে লাইসেন্স নিতে, ইনকর্পোরেশন সার্টিফিকেট নিতে হয়, সেটা কিভাবে নিতে হয়, শর্টকাট এখানে একটু আলোচনা করা আছে। এবং এখানে আরেকটা জিনিস আলোচনা করা আছে, এটাও আগে ছিল, সেটা হলো এটা আরেকটু শর্ট করা, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। ওখানে বেশ কয়েকটা বড় পয়েন্ট ছিল, এখানে ছোট আকার এখানে দেওয়া আছে। তারপরে এখানে আরেকটা জিনিস এখানে দেওয়া আছে যে মেমোরান্ডাম, এখানে শুধু নামটা ছিল, আর এখানে মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন, আর্টিকেল অ্যাসোসিয়েশন, এগুলোর একটু বিস্তারিত এখানে বা আর একটু ইলাবোরেটলি এখানে উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে আপনার স্ট্যাটুটরি ডকুমেন্টস রিকোয়ার্ড টু আরজিএসি, অর্থাৎ আরজিএসি করতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হয়, এখানে একটা ছোট আকারে দেওয়া আছে। এগুলো খুব বেশি না, তবে যেহেতু শর্ট কোশ্চেন আসে, সেখানে এই কয়েকটা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে এগুলো একটু আমরা পড়লেও পড়তে পারি। ঠিক আছে। কিন্তু এইগুলো আগের জিনিস, উপরের জিনিসগুলো দেখলেই আপনি দেখবেন নিচের জিনিসগুলো তখন তেমন একটা আর কষ্ট হবে না। এখন হচ্ছে
এখন হচ্ছে আপনার শেয়ার, ডিফারেন্ট টাইপস অফ শেয়ারস এ কোম্পানি ক্যান ইস্যু, অর্থাৎ একটা কোম্পানি কি কি শেয়ার ইস্যু করতে পারে। একটু আগে কিন্তু আমরা বলছি দুই দুই ধরনের শেয়ার, একটা হলো নর্মালি অর্ডিনারি বা ইকুইটি শেয়ার, আর একটা হলো প্রিফারেন্স শেয়ার। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন কোম্পানি বোনাস শেয়ারও ইস্যু করতে পারে। তারপরে এই শেয়ার হোল্ডার্সদের রাইট কি, লাইবিলিটি গুলো কি, এরকম ভাবে লিগেল প্রভিশন ফর ইস্যুইং বোনাস শেয়ার, বোনাস শেয়ার ইস্যু করতে গেলে আমাদের লিগেল কি কি প্রভিশন মেনটেন করতে হয়, মিনিমাম এবং ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার্স, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কত, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে ইস্যু কি, এই ধরনের আমরা এই যে বোর্ড অফ ডিরেক্টরস বা ম্যানেজমেন্টের কি কি যোগ্যতা, সেখানে আমাদের একটা শর্টকাট এখানে আলোচনা করা আছে, 2-3 পৃষ্ঠায়। আশা করি এটা দেখলে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। যেমন কোম্পানি উইন্ডিং আপ করতে গেলে যে স্টেপগুলো কি কি, এখানে শর্টকাট এখানে আলোচনা করা আছে। এখানে আবারও ওই যে পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে আরেকটু ব্রড আকারে এখানে আলোচনা করা আছে। আশা করি আপনারা যেটা ভালো লাগে এইটা পড়লে, মাঝখানে ছোটটা পড়বেন, না হলে প্রথমটা পড়বেন, যেটা পড়লে ভালো লাগে ওইটাই আপনারা পড়বেন। এখন আমরা চলে যাব এই যে কোম্পানি অ্যাক্ট 1994 এর থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে সর্বপ্রথম হচ্ছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ অ্যাক্ট, অর্থাৎ এই কোম্পানি অ্যাক্ট 1994টা কি, এখানে আমরা শর্টকাট একটা আলোচনা করা দেওয়া আছে। তারপরে বলা আছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বারস মেম্বার্স, ওই যে আমরা যেটা একটু আগে বললাম যে মানে পাবলিকের বেলায় 7 জন আর প্রাইভেটের বেলায় হচ্ছে 2 জন। তারপরে মিনিমাম ক্যাপিটাল, ম্যাক্সিমাম ক্যাপিটাল, এগুলো এখানে বলা আছে। তারপরে হচ্ছে আপনার এইগুলো শর্ট কোশ্চেন, আপনারা দেখলেই আশা করি 2-3 বার পড়লেই অনেক কিছু আপনাদের আইতে চলে আসবে। আমরা আশা করি যে শর্টকাট আমরা একটা প্রিপারেশন নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এখানে অনেকগুলো ছোট ছোট কোশ্চেন আমি নিয়ে আসছি। এই একই করে দেখেন, এক লাইনে দা হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বারস অফ মেম্বার্স রিকোয়ার্ড টু ফর্ম এ পাবলিক কোম্পানি, এটা আমরা জানি 7 জন। এই জায়গায় যদি হয়তো প্রাইভেট, এই জায়গায় হয়তো 2 জন। এরকম ভাবে ছোট 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 অনেকগুলো কোশ্চেন আমরা এখানে আহ, নিয়ে আসছি, যেন আমরা সহজেই প্রিপারেশনটা নিতে পারি। হাউ অফেন মাস্ট এ কোম্পানি হোল্ড এজিএম, এজিএম আমাদের কিভাবে কখন করতে হয়, এটা এখানে বলা আছে, বছরে লিস্ট একবার। এখানে প্রায় অনেকগুলো কোশ্চেন আমি নিয়ে আসছি। আবার কিছু এমসিকিউ কোশ্চেনও আপনাদের জন্য এখানে দেয়া আছে। সেটা হলো কিরকম, দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, এটা কিন্তু আমরা শুরুতেই পড়ছি। ঠিক আছে, টু রেগুলেট দ্য ইনকর্পোরেশন এন্ড ম্যানেজমেন্ট অফ কোম্পানিজ, এটা কিন্তু আমরা শুরু থেকে পড়ছি। তারপর এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড অফ দ্য ইনকর্পোরেশন কোম্পানি আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট, অর্থাৎ এই কোম্পানিজ অ্যাক্টে যদি আমরা ইনকর্পোরেশন করতে গেলে কোম্পানি মিনিমাম কতজন লাগে, সেটা হচ্ছে মিনিমাম 2 জন। এটা কিসের বেলায়, এখানে কিন্তু বলে নাই কোন কোম্পানি। রিকোয়ার্ড ফর দ্য ইনকর্পোরেশন অফ এ কোম্পানি, একটা কোম্পানি রিকোয়ার্ড করতে গেলে, যেহেতু কোনো কোম্পানির নাম লিমিটেড এবং প্রাইভেট বলে নাই, আর দুইটাই যেহেতু কোম্পানি, সেখানে মিনিমাম যেহেতু বলছে সেটা হচ্ছে 2 জন। এই যে এখানে বলছে মিনিমাম, পাবলিক লিমিটেডের বেলায় সর্বোচ্চ সর্বনিম্ন ডিরেক্টর কত, 3 জন। দেখেন আপনি এমসিকিউ দেখলে, এমসিকিউ দেখলে দেখবেন যে অনেক সুন্দরভাবে এখানে এমসিকিউ আনসার সহ দেওয়া আছে। আশা করি যে পড়লে ভালো লাগবে, বোর ফিল হবেন না। কি নতুন কিছু আছে কিনা আমি দেখতেছি। এখানে এমসিকিউ গুলো তার আলোচনার কিছু নাই, এগুলো আমরা আইনের ভিতর থেকে প্রশ্নগুলো বাইর করে করে এখানে আনসার সহ দেওয়া আছে। যেহেতু আপনারা 2-1 বার পড়লেই আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আজকের এই স্বল্প আয়োজন, এবং আইনের তো আসলে ব্যাখ্যা করার আসলে খুব বেশি কিছু নাই। আমরা অল্প কয়েকটা ধারা নিয়ে আসছি, এবং অল্প কয়েকটা ধারা থেকে কি কি জিনিসগুলো আসতে পারে আমাদের আলোচনায়, এবং কি কি কোশ্চেন গুলো আসতে পারে, শর্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, এইগুলোই একটু এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আমাদের এই দুইটা আইন থেকে যে যে কোশ্চেন আসতে পারে এগুলো আলোচনা অলরেডি হয়েছে, এবং এইগুলো থেকে আমার ধারণা আইন থেকে খুব একটা বেশি কোশ্চেন আসার কথা না। আর আসবে মানি লন্ডারিং থেকে কিছু কোশ্চেন আসবে, এনআই অ্যাক্ট থেকে কিছু কোশ্চেন আসতে পারে,
আর বাকি অ্যাক্ট গুলো থেকে খুব খুব সামান্যতম কিছু আসার সম্ভাবনা আছে। তারপর যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমরা একটা আইডিয়া অবশ্যই নিয়ে যেতে হবে। আমরা আগামী যেদিন আলোচনা করব সেদিন আমরা চেষ্টা করব আহ, আরেকটা আইন নিয়ে বা দুইটা আইন নিয়ে ভালোভাবে কিছু আলোচনা করার। আজকে এই দ্রুততম সময়ে রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করতে যে হয়তো আমার এই ত্রুটি বিচ্যুতি ছিল, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ফ্লোর শেষ, আপনাদের ফ্লোর শুরু। আপনারা এখন কারো কিছু জানার থাকলে, বলার থাকলে ইনশাল্লাহ বলতে পারেন।